আমার বিয়ের পরপরই আমার শাশুড়ি আমার উপর চাপ দেওয়া সৃষ্টি করে আমি যেন তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিই। আমার স্বামী 2 মাস পর প্রবাসে চলে যাবে, আবার কবে আসবে তার ঠিক ঠিকানা নেই। তার জন্য শাশুড়ি চাচ্ছিল আমি যেন খুব তাড়াতাড়ি দ্রুত বাচ্চা নিয়ে নিই। আমার শাশুড়ি আমার সাথে কি অমায়িক ব্যবহার, আমার সাথে কি ভালো ব্যবহার দেখে মনে হবে আমি যেন তার নিজের মেয়ে। আমি তো খুবই খুশি হয়েছিলাম, এমন ভাগ্যবতী আমি এমন একজন শাশুড়ি পেয়েছি। নিজেকে অনেক লাকি ভাবতেছিলাম। যতদিন আমার স্বামী ছিল ততদিন আমার শাশুড়ি আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছিল। এর কিছু মাস পরে আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে যায়। আমার হাজব্যান্ড যাওয়ার সাথে সাথেই আমার শাশুড়ির আসল রূপটা আমি তখন দেখতে পারি। আমার সাথে তখন এত মানসিক অত্যাচার, এত মেন্টাল প্রেশার, এত চাপ আমার উপর দেওয়া সৃষ্টি হলো, আমি কোনোভাবেই টিকতে পারছিলাম না। একটা মানুষের এত রূপ হতে পারে আমি কখনো তা ভাবতেও পারিনি। এরই মাঝে আমি কনসিভ করি, আমি প্রেগনেন্ট হই, আমার 5 মাস চলে। এভাবে চলতে থাকে কিছুদিন, কিন্তু আমার শাশুড়ি আমার সাথে তার বিহেভ খারাপ অনেক বেশি করতে থাকে, দিন দিন করতেই থাকে। আমাকে কোনো কিছুতে শান্তি দেয় না ভালোভাবে। কিন্তু উনি বলতেছিল বারবার একটা কথা, বাচ্চা যেন ছেলে হয়, মেয়ে যেন কোনোভাবেই হয় না। আমি বলতেছিলাম ছেলে হোক বা মেয়ে তাতে তো আমার সমস্যা নেই। উনি বলল তোমার সমস্যা নাই থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে, আমাদের এই বংশে প্রথম সন্তান ছেলেই হতে হবে। এইভাবে কিছুদিন যাওয়ার পর 6 মাসের মাথায় আমি যখন থাকি তখন আমার শাশুড়ি জোর করে আমাকে চেক আপ করার জন্য নিয়ে যায়, এটা দেখার জন্য যে আমার ছেলে হবে নাকি মেয়ে। তারপর শেষমেশ চেক করে জানতে পারে যে আমার মেয়ে হবে। এই কথা শোনার পর উনি তো বাড়ি এসে একদম আমার অবস্থা অনেক খারাপ করে ফেললো। আমাকে যা নয় তাই, আমার উপর এত পরিমাণে অত্যাচার, এত অত্যাচার সহ্য করতে না পেরে আমি সিদ্ধান্ত নিই আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি ব্যাগট্যাগ গুছিয়ে যেই না বের হতে যাব তখনই হঠাৎ করে আমার শাশুড়ি এসে আমাকে বলে, আরে বৌমা আমি যা বলেছি, আমার কথায় তুমি মন খারাপ করো না। আমি তো চাচ্ছিলাম বাড়িতে যেন প্রথম সন্তানটা ছেলেই হয়, তুমি আমার কথায় মন খারাপ করো না, রাগ করো না বৌমা। আমিও কি সুন্দর শাশুড়ির কথায় গলে গেলাম। উনি যখন এত মধুর করে বলল আমি কেন জানি ফিরাতে পারিনি। আমিও সুন্দর করে ব্যাগটাকে রেখে আমি আমার রুমে চলে গেলাম। এর কিছুদিন পরে হঠাৎ করে আমার শরীর জানি কেমন করা শুরু হলো। রাতে আমি ঘুমাতে পারি না, রাতে ঘুমের মধ্যে মনে হয় কোনো অদৃশ্য বস্তু আমার শরীরটা চেপে ধরেছে এবং আমার মুখটা ধরেছে এবং আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছে। আমি অনেক দোয়াটা অনেক চিল্লানো শুরু করলাম। হঠাৎ করেই আমার মুখ থেকে সব কিছু সরে গেল। আমি তখন মনে হলো যে না, আমি এখন বেঁচে আছি। এই জিনিসটা আমার দিন দিন হতেই থাকলো। যখন আমি আশেপাশে সবাইকে বলি এগুলা, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না, কারণ ওই জিনিসটা তো অদৃশ্য, কেউ আমার কথা বুঝবেও না। আমি কিভাবে প্রমাণ দেখাবো? এইভাবে দিনের পর দিন আমার শরীরের উপর এরকম একটা চাপ হয়ে থাকে, আর আমি প্রচণ্ড পরিমাণে হাত পায়ে মুখ ব্যথা হতে থাকে, আমার মাথা শরীর কেমন জানি আমার শরীর ঘিরঘির করতে থাকে। আমি কোনোভাবে ভালোভাবে আরামে থাকতে পারতেছিলাম না। আমার অবস্থা দিন দিন অনেক খারাপ হতে থাকে। হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। যে আমি বাপের বাড়ি চলে গেলাম, ওইখানে যাওয়ার পরও রাতে আমি যখন ঘুমাই হঠাৎ করে সেম অবস্থা আবার হয়। আমাকে কোনো অদৃশ্য বস্তু আমার মুখ চেপে ধরে আর আমাকে মেরে ফেলার কথা বারবার বলা হচ্ছিল। এগুলো বলে যখন আমি চিল্লায় উঠি তখন আমার মা আসে। আমার মা কিছুদিন আমার এই আচরণ দেখে উনি বুঝতে পারে যে তোর উপর বদ নজর পড়েছে, এবং মা এটাও বুঝতে পারে কোনো অদৃশ্য বস্তু জানলা দিয়ে চলে গেল, যেটা একটা হালকা ছায়ার মতো দেখা যায়। আমি তো এই কথা শুনে কান্না করে দিলাম যে এই কাজ কে করতে পারে। তখন আমার মা বলল একমাত্র তোর শাশুড়ি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। তখন আমার মা এক হুজুরের কাছে যায়, আর এক হুজুর এইসব ঘটনা দেখে বলল যে ওকে জাদু করা হয়েছে। তারপর হঠাৎ করে একদিন দেখে আমার শরীরের পেট হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা দেখে সবাই অনেক ভয় পাচ্ছে। কারণ 7 মাসের সময় যে মানুষের যে পেট থাকে প্রেগনেন্ট অবস্থায়, তার থেকে আমার পেট আরো দ্বিগুণ বড়, এবং ভিতরে যে ভালোভাবে নড়াচড়া করতেছে ওইটাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। সবাই তো দেখে অনেক ভয় পেয়ে গেছিল। আমাকে দেখে কেউ এখন আর আমার সাথে কথা বলতে আসে না, আশেপাশে সবাই আমাকে দেখে ভয় পায় এখন। আর এদিকে এক হুজুর এসে আমাকে তাবিজ দিয়ে গেল ঘরের মাঝে, প্লাস দরজার সামনে, সবকিছুতেই অনেকগুলো সূরা বলে ফু দিয়ে গেল। তো এইভাবে বেশ কিছুদিন ভালোই চলছিল। এই গল্পটা আমি আর বেশি বলতে পারবো না, কারণ এটা যদি বলতে চাই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট ভিডিওতে এর দ্বিতীয় পার্টটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরপর কি হয়েছিল।